এই ভাতা বৃদ্ধির ফলে করার কারণে জনগণ যে খেপে গেল। আর কিন্তু বোঝা উচিত যে 1998 সালে ঠিক একই ধরনের কিন্তু গণ অভ্যুত্থান হয়েছিল ইন্দোনেশিয়ার। কেউ যদি ক্ষমতা জোর করে দখল করে তাকে তো অবশ্যই স্টিমুলার চালু রাখতে হয়, এর করে রেখে তাকে কাজ করতে। উচ্চ মহলের কাছে ইনফরমেশনটা ঠিক মতো পৌঁছায় না, এবং যখন পৌঁছায় তখন অনেক দেরি হয়ে যায়। সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন সিনিয়র সাংবাদিক প্রবীর বড়ুয়া চৌধুরী। প্রবীরদা, আমাদের এই বিশ্ব সংযোগে আপনাকে স্বাগত। কাজল ভাই, আপনাকে ধন্যবাদ। আমরা আজকে দেশ একটা থাকবে বিশ্ব সংযোগ যেহেতু, তারপর আমরা একটু বাংলাদেশকে আনবো, আমাদের এশিয়ার অন্যান্য দেশকে আনবো, দর্শকরাও বুঝে যাবে কেন আমরা সেই প্রসঙ্গগুলো টানবো। তার আগে আমাদের দর্শকদের অনেকগুলো কমেন্টস, আমি দু একটি কমেন্টস পড়ছি, কেন আমাদের হাতে এক সময় একেবারেই অল্প, আমাদের লিমিটেড টাইমের মধ্যে অনুষ্ঠানটা শেষ করতে হয়। আচ্ছা, রঞ্জিত কুমার নামে আমাদের এক ভারতীয় বন্ধু লিখেছেন, বন্ধুত্ব চিনতে ভুল করলে খেসারত দিতে হতে পারে। এটা চীন ভারতের টপিক নিয়ে যেটা আমরা করেছিলাম। আর জয়দীপ নামে এক বন্ধু লিখেছেন, বিশ্বের 4টি দেশে নিউক্লিয়ার টায়ার্ড আছে, আমেরিকা, রাশিয়া, চীন এবং ভারত। এতে আবার মাথা ব্যথা কিসের? তবে ভারত, চীন, রাশিয়া একসঙ্গে থাকলে ইনু সাহেবের মাথা ব্যথার কারণ আছে, সঙ্গে এসব হাবিজাবি এই কারণও থাকতে পারে। উনি একটু ক্ষিপ্ত। আরেকজন লিখেছেন, পাকিস্তান বাংলাদেশকে দমিয়ে রাখতে গেলে চীনের সাথে সুসম্পর্ক তৈরি করা বুদ্ধিমানের কাজ হবে ভারতের। চীন 5 থেকে 10 বছরের মধ্যে বিশ্বের 1 নম্বর আর্থিক শক্তিতে উপনীত হবে, এটা মাথায় রেখে এগোতে হবে ভারতকে। চীন ভারত 3 গুণের বেশি বড় রাষ্ট্র। চীন এবং ভারতকে নিয়ে যে এপিসোড করেছিলাম সেটার। আচ্ছা, আজকের হচ্ছে গত 2 থেকে 3 দিন এশিয়ার একটি দেশ ইন্দোনেশিয়া, মুসলিম প্রধান দেশ, সেখানে সরকার বিরোধী বিক্ষোভ হচ্ছে, এবং সরকার বিরোধী বিক্ষোভ টাইপস যেটা আমরা বলি, ধরনটা অনেকটা আমাদের দেশে গত বছরের যে জুলাই আন্দোলন, ছাত্র জনতার গণ অভ্যুত্থান যা বলি, সেই ধরনের মোটিভগুলো পাওয়া যাচ্ছে। আপনার ছাত্ররা রাস্তায় নেমেছে, বৈষম্যহীনের কথা বলছে। তারপরে ক্ষমতাসীন যে প্রেসিডেন্ট আছে উনি এক কথা বলে ক্ষমতায় গেছেন, কিন্তু ক্ষমতায় আসার পর আপনার শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামোর অনেক বড় কাটছাট করেছে। দেশে দারিদ্রতা বেড়েছে, জিনিসপত্রের দাম প্রচুর, এর মধ্যে আবার পার্লামেন্ট সদস্যদের জন্য তাদের ভাতা 10 থেকে 20 গুণ করা হয়েছে। এগুলো নিয়ে মূলত বিক্ষোভটা শুরু হয় পার্লামেন্টের বাইরে থেকে, ভবনের বাইরে থেকে। এটা এখন ছড়িয়ে যাচ্ছে পুরা ইন্দোনেশিয়া জুড়ে। আপনার মুগ্ধর কথা মনে আছে, আরো কিছু নাম না জানা মানুষের কথা মনে আছে, যে আন্দোলনকারীদের পানি খাওয়াচ্ছিলেন, ওই সময় উনি গুলিতে নিহত হন। ঠিক এখানে এক ফুড সাপ্লায়ার মানে বিক্ষোভকারীদের জন্য খাবার নিয়ে যাচ্ছিলেন, পুলিশের গাড়ির ধাক্কায় সে নিহত হওয়ার পর থেকে আপনার বিক্ষোভটা আরো বড়ভাবে দানা বাঁধে। সর্বশেষ আমরা জানি যে বিক্ষোভকারীরা এখনো রাস্তায় আছে, পুলিশ বাধা দিচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনী বাধা দিচ্ছে, আপনার ক্ষণে ক্ষণে আপনার টিয়ার গ্যাস, তারপর জল কামান নিক্ষেপ, লাঠিচার্জ হচ্ছে, কিন্তু কোনোভাবে ছাত্রদের বা জনতাকে সরানো যাচ্ছে না। আপনার কাছে আমার প্রশ্ন হলো, আমি যে ধরনটা বললাম, আন্দোলনের ধরন এশিয়ার বিভিন্ন দেশে, এর আগে শ্রীলঙ্কা বা ভারতে, পাকিস্তানও গত বছর, তো এই যে ধরনটা, আমরা এটা শুরু হয়েছিল মনে হয় আরব স্প্রিং এর সময়, একটা নাম ছিল, হ্যাঁ, মধ্যপ্রাচ্যে তথাকথিত স্বৈরতন্ত্রকে সরিয়ে আরেক তথাকথিত গণতন্ত্র প্রতিস্থাপনের যে চেষ্টা, আপনার লিবিয়া বলেন, ইরাক বলেন, বিভিন্ন দেশে, যে সিরিয়া তো পরবর্তীতে হলো। এই যে ধরনগুলো নিয়ে দর্শকদের বলেন, তারপর আমরা আবার ইন্দোনেশিয়া ঢুকে যাবো। ধন্যবাদ কাজল ভাই, আপনি খুব ভালো একটি অবতারণা করেছেন বিষয়। আসলে সাম্প্রতিক যে যদি আমি লাস্ট 5 থেকে 6 বছরের মুভমেন্টে দেখি, বা একটু তার পেছনেও যদি যাই, ধরো 10 বছরেও যাই, তাহলে দেখা যাচ্ছে যে এই আন্দোলনগুলোর মধ্যে এক ধরনের একটা টাইপস, মানে বিভিন্ন ছাত্র, এবং খুব বলা যায় যে একদম সমাজের একদম যারা তৃণমূলের মানুষ, তাদের ইনভলভমেন্টটা বেশি। সাধারণত যে কোনো গণ আন্দোলন বা গণ অভ্যুত্থান বা যে কোনো ধরনের বড় মুভমেন্টগুলোতে ছাত্র এবং এসব এই সমাজের এই স্তরের মানুষগুলো ইনভলভমেন্ট বেশি থাকে, এবং তারা থাকেন বলেই আসলে আন্দোলনগুলোর এক ধরনের একটা পর্যায়ে গিয়ে পৌঁছায়। ইন্দোনেশিয়ার যে আন্দোলনটার সাথে আমি
বাংলাদেশের গত জুলাই আগস্টের এবং এর আগে আপনি বলছেন শ্রীলঙ্কা, এর আগে ভারতের যে কৃষকদের যে মুভমেন্ট ছিল, পাকিস্তানের যে মুভমেন্ট, এই আন্দোলনগুলোর ধরন প্রায় একই বলা চলে। এবং এদের বিশেষ করে আপনি যদি আমি একটু যদি শ্রীলঙ্কার ইয়ের দিকে যাই, অর্থনৈতিক ইয়ে নিয়ে তাদের মধ্যে চরম একটা অসন্তোষ ছিল। আমার মনে আছে যে আপনার তাদের প্রিন্ট করতে হবে বলে তাদের স্কুলের পরীক্ষার প্রশ্নপত্র পরীক্ষা পর্যন্ত বন্ধ করে দিয়েছিল। একটা অর্থনৈতিক অসন্তোষের জায়গা থেকে এটা শুরু হয়েছিল। এবং ইন্দোনেশিয়ার এই জায়গাটা কিন্তু এক ধরনের অর্থনৈতিক একটা অসন্তোষের জায়গা থেকেই তারা তৈরি হয়েছে। এবং এই জিনিসটা বোঝে, ভারতে যদি দেখি, ভারতের কৃষকদের মাঝে তাদের যে বৈষম্যের বিভিন্ন অভিযোগ তুলে তারা ঋণের বোঝা নিয়ে শত শত কৃষক সুসাইডও করেছে এই জন্য। এবং তারা দিল্লি অভিমুখে পদযাত্রাও করেছিল এবং তাদের যে বড় বড় যাদের যে শ্যালোমেশিনের গাড়িগুলো আছে সেই গাড়িগুলো কিন্তু রাস্তায় নেমে গেছে। এই বিষয়গুলো দেখা যাচ্ছে একদম তৃণমূলের মানুষ যখন মানে একদম ক্ষিপ্ত হয়ে উঠছে, তখন এই ধরনের আন্দোলনগুলোতে যাচ্ছে, এই ধরনের মুভমেন্টগুলোতে যাচ্ছে। এবং এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে শাসক শ্রেণীদের একটা বড় সমস্যা হচ্ছে শাসক শ্রেণীর এই যে মেসেজটা, এই মেসেজটা খুব দেরিতে পাচ্ছেন, হয়তো বা পেয়েও বুঝতে পারছেন না, বা তারা আশেপাশে যারা থাকছেন তারা ভুল ব্যাখ্যা দিচ্ছেন। এইটা হচ্ছে সবচেয়ে বড় একটা সমস্যা। এবং আপনি যদি ইন্দোনেশিয়া আন্দোলনটিকে দেখতে পান, এখানে একটি আমার কাছে খুব গত 2-3 দিনের ইন্দোনেশিয়া মিডিয়াকে ফলো করার পর আমি যেটা দেখেছি সেটা হচ্ছে মানে তৃণমূলের নামতে নামতে ফুড ডেলিভারি বয়, আমি যদি আমার দেশে ফুড ডেলিভারি বয় যেগুলোর দিকে দেখি, তারা কি পরিমাণ কষ্ট করে একটা ফুড ডেলিভারি বয়, বৃষ্টি তারপর ঝড় বৃষ্টি, তারা কিভাবে আমাদেরকে এই সেক্টরের এই যেখানে যারা কাজ করে তারাই কিন্তু এই আন্দোলনের একটা বিশাল অংশগ্রহণ। কারণ তাদেরই একটা ছেলে আফান সে ফুড ডেলিভারি করতে গিয়ে পুলিশের গাড়ি ধাক্কায় মারা যায়। এবং আরেকটি বিষয় হচ্ছে এই ঘটনার পরপরে কিন্তু আশপাশের দেশ থেকে একটা অদ্ভুত রকমের একটা সাড়া পাওয়া গেছে। এই যে আন্দোলনের কারণে দোকান বন্ধ, খাবার দোকান বন্ধ, সাপ্লাই বন্ধ, ফুড ডেলিভারি সেক্টর একটা মানে নিচে নেমে কোনো ধরনের অর্ডার নেই, তারা খুবই অসহায় বসবাস আছে। তাদের এই অসহায়তার কারণে পাশের দেশ থেকে ফুড ডেলিভারির জন্য অর্ডার দেওয়া হচ্ছে। এটা একটা বিরল একটা ঘটনা। এবং অনেকে ফ্রিতে দিচ্ছে, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইন, থাইল্যান্ড। এই বিষয়টা খুব বিরল একটা ঘটনা। এটা খুব সচরাচর থাকে না। এই যে নতুনত্ব আসছে আন্দোলনগুলোতে, এই নতুনত্ব চিন্তার জায়গা, এটা আসলে দেখার বিষয়, একটা খুব বিষয়। এবং আমাদের বাংলাদেশেও আমরা দেখেছি, যদি আমরা ধরি 1990-এর গণঅভ্যুত্থানে যাই, তখন গণঅভ্যুত্থানের এক ধরনের প্যাটার্ন ছিল, এক ধরনের ইয়ে ছিল। আস্তে আস্তে আন্দোলনটা কিন্তু এখন একটা অন্য ধরনের প্যাটার্ন। এবং আপনি একটু খেয়াল করবেন, নতুন যে জেনারেশন, এই চিন্তার জায়গাটা থেকে কিন্তু আন্দোলনটাও অন্য ধরনের একটি বৈচিত্র্য পাচ্ছে। জেএনজি যে এখন নতুন প্রজন্ম বলেন, তারুণ্য বলেন, জেএনজি প্রজন্ম যাদের বলা হচ্ছে, এরা সোশ্যাল মিডিয়ায় খুব অ্যাক্টিভ। আপনি বাংলাদেশে দেখেন, তারা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন আন্দোলন চালাচ্ছে। ইন্দোনেশিয়া একই অবস্থা। তারপর হচ্ছে ওরা গ্রাফিতি এঁকেছে বাংলাদেশে, তারাও দেয়ালে দেয়ালে গ্রাফিতি করে, আমরা যেটাকে আলপনা বলি রাস্তায়, তারাও সে ধরনের আনন্দ করে। এবং ইন্দোনেশিয়ার কিন্তু যে বর্তমান যে প্রেসিডেন্ট এখন রয়েছেন প্রভাব, তার কিন্তু বোঝা উচিত যে 1998 সালে ঠিক একই ধরনের কিন্তু গণ অভ্যুত্থান হয়েছিল ইন্দোনেশিয়ার। আপনার নিশ্চয়ই সুহার্তোর কথা মনে আছে, সে কিন্তু তাই সেই স্বৈরশাসকের কিন্তু পতন হয়েছিল। এই 3 দশক ধরে আপনার দেশটির ক্ষমতায় ছিলেন তিনি। তারপরেও কিন্তু 98 সালে বিক্ষোভে, তো ধরনটা বলার সাথে সাথে আপনার যেটা হয়ে থাকে সচরাচর একটা আন্দোলন হলে ইন্দোনেশিয়া, আপনার ধরন যেহেতু বলছিলেন শ্রীলঙ্কার কথা আসে, শ্রীলঙ্কায় কিন্তু পার্লামেন্ট ভবনের, তারপর যেখানে প্রেসিডেন্ট থাকতেন সেখানে কিন্তু জনতা ঢুকে গেছিল। ঠিক আমাদের এখানে গণভবনে যেমন ছাত্ররা ঢুকে গেছিল, ছাত্র জনতা সবাই, তারপর জাতীয় সংসদে ঢুকে গিয়েছিল। আপনার ধরনটা এশিয়ার মধ্যে আর এশিয়ার ধরনটা। আর পাকিস্তানের ক্ষেত্রে যেটা হয়েছিল, আপনার ইমরান খান এখনো জেলে, তখনও জেলে ছিলেন, জেলে তখন তাকে একটা মামলায় ঢুকানো হয়েছে। তারই দল পিটিআই আন্দোলনটা করেছিল, কিন্তু এক পর্যায়ে সেনাবাহিনীর সাথে সেটা আর ওইভাবে পেরে ওঠেনি। তো আপনার ইন্দোনেশিয়া যে ঘটনাগুলো ঘটছে একের পর এক, নেগোশিয়েশনের কথা কিন্তু এখনো সরকারের তরফ থেকে বলা হয়নি, আলাপ আলোচনা। এটা নিয়ে উনি ওই চীনের কুচকাওয়াজে যাওয়ার আগে উনি জনগণ দেশে বলে গেছেন যে এসসিও সম্মেলনে শান্ত থাকো, আইন শৃঙ্খলা মেনে চলবে। এখানে কোনো নেগোসিয়েশনের জন্য যে প্রস্তাবনা বা কাউকে যে নেগোসিয়েশনের দায়িত্ব দেয়, আমরা এখনো পর্যন্ত ইন্টারন্যাশনাল মিডিয়াতে এই ধরনের কোনো খবর দেখিনি যে নেগোসিয়েশনের জন্য তারা কাউকে দায়িত্ব দিয়েছে বা সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে। এই ধরনের কোনো কিছু আমাদের এখনো চোখে পড়েনি। হয়তো ভিতরে কোনো আলোচনা থাকতে পারে, বাট তৃণমূল পর্যায়ে যে মেসেজটা যাবে সেই মেসেজটা কিন্তু এখনো ইন্দোনেশিয়া সরকার দেয়নি। আপনার
আন্দোলনটা শুরু হয়েছিল ইন্দোনেশিয়ার ভাতা বৃদ্ধি, কিন্তু আপনার এই যে চাপের মুখে কিন্তু এই ভাতাটা বাতিল করা হয়েছে, তারপর বেতন বৃদ্ধি স্থগিত করা হয়েছে, আর অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণেও নিষেধাজ্ঞা দিচ্ছে। তারপর কিন্তু জনতার মন শান্ত হচ্ছে না। আমরা জানি যে 28 কোটির বেশি ওখানে জনগণ রয়েছে, এবং অর্থনৈতিক অনিশ্চয়তা, বৈষম্য, সামরিক প্রভাব, এইগুলো নিয়েই আসলে ওখানকার জনগণকে বেঁচে থাকতে হচ্ছে। তাই তাদের জনগণের মৌলিক দাবি তাদের বাসস্থান, শিক্ষা, খাবার এবং স্বাস্থ্য এগুলা নিশ্চিত করতে হবে। আর এইগুলো সম্ভব কিনা আপনি একটু দর্শক, ইন্দোনেশিয়ার মতো একটা গরিব দেশ, তারা তো ট্যুরিজমে চলে। আমরা যদি ওই যে জাভা বলি, তারপরে সুনামি হয়েছিল যে কয়েক বছর আগে, তারপর সুমাতে যা বলেন, দেখছেন যে এই দাবিগুলা কি আসলে আসলে আমাদের একটু তৃতীয় বিশ্ব বা দক্ষিণ এশিয়া বা এশিয়ার এই দেশগুলোর মধ্যে আসলে আমাদের সমস্যাটা প্রায় কাছাকাছি। প্রত্যেকটা দেশেরই সমস্যা, সেটা অর্থনৈতিক সমস্যা বলুন, সেটা রাজনৈতিক সমস্যা বলুন, সেটা আমাদের অবকাঠামোগত সমস্যা বলুন, ডেভেলপমেন্টের জায়গায় বলুন, এই সমস্যাগুলো প্রায় একই। হ্যাঁ, আমি এটা বলতে পারবি যে আপনি ইন্দোনেশিয়া আমাদের চেয়ে হয়তো কিছু কিছু ক্ষেত্রে অনেক কিছু মানে কিছু থেকে এগিয়ে আছে, কিন্তু সমস্যাটা কিন্তু দুর্নীতির কথা আপনি বলেন, দুর্নীতির যে বিস্তার সেটা কিন্তু এই এশিয়ার দেশগুলোতে চোখে দেখিয়ে দেয়, চোখে দেখাই যায়। এটাতে একদম ঢেকে রাখার মতো, আজকাল ঢেকে রাখার মতো কোনো ধরনের সৌজন্যতাও দেখায় না যে আমরা ঢেকে রাখছি, ঢেকে দুর্নীতি করছি, সব জায়গায় একই অবস্থা। এবং আমার কাছে একটা খুব ইন্টারেস্টিং বিষয় লেগেছে এখানে, যে এই ভাতা বৃদ্ধির ফলে জনগণের মধ্যে যে অসন্তোষ, এই ভাতা বৃদ্ধির ফলে করার কারণে জনগণ যে খেপে গেল, যে এইটা কিন্তু খুব একটি সিগনিফিক্যান্ট বিষয়। কারণ হচ্ছে এই যে দ্রুত রিয়েকশন হওয়া, ভাতা বৃদ্ধি, তাদের তাদের জীবনযাত্রা মানের সাথে এই ভাতাটা আসলে যাচ্ছে না, এই বিষয়গুলো আসলে তাদের খুব দ্রুত তাদেরকে এফেক্ট করছে এবং তারা খুব এটাতে খুব রিয়েক্ট করেছে। এই বিষয়টা কিন্তু খুব মানে এই আন্দোলনের আমি মনে করি যে স্টার্টিং পয়েন্টের মধ্যে এই জায়গাটা কিন্তু ছিল। এই কারণেই আন্দোলনটা আসলে একটা জায়গায় ছিল, কারণ তাদের আর এটা একদিনে হয়েছে বলে আমার মনে হয়নি। দিনে দিনে তাদের উপর চাপিয়ে দেওয়ার এই যে প্রবণতা এবং অর্থনৈতিক যে চাপ, সেটা একটা পর্যায়ে আসলে নিয়ে গেছে তাদেরকে আন্দোলনের পেছনে আমরা ভাবলে ভুল করবো আমরা, যেটা একদিনের, এক সপ্তাহ, এক মাসের। কোন আন্দোলনই আসলে একদিন, এক সপ্তাহ, এক মাসের চিন্তা থেকে হয় না, এটা দিনে দিনে আস্তে আস্তে একটা পর্যায়ে যায়। সেটা আমাদের দেশে আমরা দেখেছি, আমাদের বাংলাদেশ যতগুলো আন্দোলন, সেই 69 গণঅভ্যুত্থান, 52 আন্দোলন, 71 মুক্তিযুদ্ধ, প্রত্যেকটা কিন্তু ধাপে ধাপে পর্যায়ে একটা পর্যায়ে গিয়ে পৌঁছায়। ইন্দোনেশিয়া আন্দোলনের ঠিক একই পর্যায়ে গিয়ে পৌঁছেছে। আর এই ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই আন্দোলনটাতে প্রথমে সাধারণ মানুষের থেকে এখন পেশাজীবীরাও ইনভলভ হচ্ছে। যখন একটি আন্দোলনে সকল পর্যায়ের মানুষ আন্দোলনে অংশগ্রহণ করে ফেলে, তখন এটা আসলে সরকারের পক্ষে সামাল দেওয়াটা কঠিন হয়। কিন্তু যে ভুলটা প্রতিটি সরকারই করে, প্রতিটি সরকারকে আমরা দেখেছি করতে, সেই ভুলটা আসলে ইন্দোনেশিয়া সরকারও করছে। ইন্দোনেশিয়া সরকার প্রাথমিকভাবে যদি প্রথম অবস্থায় যদি বুঝতে পারতো, জনগণের বাইকটা বুঝতে পারতো, জনগণের এই সমস্যাটা বুঝতে পারতো, দাবিটা বুঝতে পারতো, তাহলে আজকে আন্দোলনটা এই জায়গায় এসে পৌঁছায় না। আচ্ছা, এশীয় বিশেষজ্ঞরা যারা এশিয়ার এগুলো জিও পলিটিক্স নিয়ে আলাপ করেন, তারা বলছেন যে 1998 সালে যে আপনার গণ অভ্যুত্থান হয়েছিল, সুহার্তের পতন হয়েছিল, এটার সাথে এটা আলাদা। কারণ হচ্ছে এখানে নির্বাচিত একটা সরকার আছে, আর এই সরকারকে আমরা দেখি সবসময় এই ধরনের সরকারকে ব্যাকআপ দেয় সমাজের উচ্চ শ্রেণীর লোক, যাদের কাছে টাকা পয়সা প্রচুর আছে, ক্ষমতাসীন যারা ক্ষমতার আশেপাশে থাকে, তারাই এবার একে সাপোর্ট দিচ্ছে। এবং শেষ পর্যন্ত বলছে যে এই বর্তমান সংকট কাটানোর জন্য সেনাবাহিনী মাঠে নামাতে পারে। এটা একটা ধারণা, মানে যেটাকে বলে সামরিক আইনও জারি হতে পারে। যখন দেখবেন প্রেসিডেন্ট আর কিছু পারছেন না, তখন তিনি কিন্তু এই পদক্ষেপটা নিবেন যে আমি সামরিক আইন জারি করলাম। তখন তো 144 থেকে যত ধারা আছে রাস্তা আপনি নামবেন। সেই মুহূর্তে ইন্দোনেশিয়ার জনগণ কি করবে আসলে সেটাই দেখার বিষয়। আরেকটা ভয় পাচ্ছেন বিশেষজ্ঞ, সেটা হচ্ছে যখন কোনো আন্দোলন হয়, পত্রিকায় লেখা হয়, কলামিস্টরা লেখে, টক শোতে কথা বলে, আমরা যাদের সুশীল সমাজ বলি বা যারা বিবেকে তাড়নায় কথা বলে, সত্যি তাদের উপরে একটা অত্যাচার স্টিমুলার চালাতে পারে। এই কালে ইন্দোনেশিয়া বসে এখন হচ্ছে যে বাইরের দেশের সমর্থন বা খাবার দাবার, যে আপনি বলছিলেন যে প্রতিবেশী দেশ মালয়েশিয়া, সিঙ্গাপুর, তারপরে ফিলিপাইন, থাইল্যান্ড থেকে অনেকে খাবার পাঠাচ্ছে। আপনি বললেন এটা হচ্ছে আন্দোলনের এক নতুন ধরনের মাত্রা। তো এক একটা আন্দোলনের এক একটা আপনার নতুন নতুন ইউনিক জিনিস থাকে। এখানে আমরা এটা পেলাম, অনেকে ফ্রিতে খাবার পাঠাচ্ছেন। আমরা কিছু ভিডিও দেখেছি যে ডেলিভারি বয়দের, ইন্দোনেশিয়া ডেলিভারি বয়দের আপনার ফিলিপাইন থেকে একজন মহিলা পাঠিয়েছেন, তিনি আর এখানে যিনি রিসিভ করছেন তিনি আবেগতাড়িত হয়ে চোখের পানি ফেলে তাকে ধন্যবাদ জানাচ্ছেন।
আর সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু এই আন্দোলনটা ছড়িয়ে পড়েছে। এটার এখন আসলে 2-3টা উপায় আছে। এক হচ্ছে যদি বর্তমান প্রেসিডেন্ট উনি যদি সিচুয়েশনটা বুঝে, আপনি যেভাবে বললেন যে আন্দোলনকারী বা বিক্ষোভকারীদের সঙ্গে বসে এটা একটা সেটেলমেন্ট করা, যেহেতু কিছু বাদ দিয়েছেন, কিন্তু বাদ দেওয়ার পর আমি যে বললাম যে ভাতা টাতা বাদ, বেতন বৃদ্ধি বাদ, তারপর মানে অযথা বিদেশ ভ্রমণ বাদ, তারপরে কিন্তু শান্ত হয়নি দেশের পরিস্থিতি। তারপরে যদি আন্দোলনকারীদের তো নিশ্চয়ই কোনো মুখপাত্র আছে, একটা টিম আছে, টিমের সাথে যদি বসে ওদের আশ্বস্ত করা হয় এবং ধাপে ধাপে জনগণের চাহিদাগুলা, যে দাবি দাওয়াগুলো মেনে নেয়, তাহলে আরেকটা কঠিন পথ হচ্ছে আপনার যে আমি বললাম যে হ্যাঁ উচ্চ শ্রেণী প্লাস হচ্ছে সামরিক শাসন জারি করা। আপনার মনে হয় কোনটা বুদ্ধিমানের কাজ বা কোনটা হতে পারে? আপনি যদি ইন্দোনেশিয়ার ব্যাক হিস্ট্রি দেখেন, এটা দিয়ে আজকের অনুষ্ঠানটা আমরা শেষ করি। এইসব আন্দোলনের ক্ষেত্রে যেটা দেখে আমার যেটা মনে হয়, শাসক শ্রেণীর একটা সমস্যা সময় দেখি, সেটা যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় স্বৈরতন্ত্র তো অবশ্যই এটা থাকে, কেউ যে ক্ষমতা জোর করে দখল করে তাকে তো অবশ্যই স্টিমুলার চালু রাখতে হয়, এটা করে রেখে তাকে কাজ করতে। কিন্তু গণতান্ত্রিক শাসন ব্যবস্থা সব আরেকটি সমস্যা আমি যেটা ইন্দোনেশিয়ার আন্দোলন বা এই ক্ষেত্রে যেটা দেখতে পাই, সেটা হচ্ছে মেজরিটি একটা সমস্যা, সমর্থন, সামাজিক যে সমর্থনগুলো সমস্যা। এখন এই ধরনের সব সমস্যা দেখা যায় যে আগে একটু আপনাকে বলতে হবে, উচ্চ মহলের কাছে ইনফরমেশনটা ঠিক মতো পৌঁছায় না, এবং যখন পৌঁছায় তখন অনেক দেরি হয়ে যায়। তো সুপ্রিয় দর্শক, আমরা চাচ্ছি ইন্দোনেশিয়ায় যে চলমান বিক্ষোভটা হচ্ছে এটা সহিংসতার রূপ না হোক, সরকারে যারা আছেন তাদের শুভবুদ্ধির উদয় হোক, কারণ তাকে ইতিহাস দেখতে হবে। ইতিহাস কিন্তু কখনো বলে না যে আমি গুড বাই জানাচ্ছি, ইতিহাস ফিরে আসে। তাই প্রেসিডেন্টের উচিত জনগণের সঙ্গে বসা, জনগণের ম্যান্ডেটগুলো বাস্তবায়ন করা, কারণ সে নির্বাচিত সরকার, জনগণের দ্বারাই নির্বাচিত সরকার। সে নির্বাচিত হওয়ার আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল নিশ্চয়ই এই এতদিনে সেগুলো পূরণ হয়নি, বরং উল্টো পথে হাঁটছে ইন্দোনেশিয়ার সরকার। সেটারই বিরোধিতা করতে নেমেছে তাদেরই দেশের জনগণ, এবং তাদের দেশের জনগণ যখন খেতে পাচ্ছে না তখন পার্শ্ববর্তী দেশ থেকে ফ্রিতে খাবার দেওয়া হচ্ছে। এটার জন্য আমরা অ্যাপ্রিসিয়েট করি। আর আজকের এই ইন্দোনেশিয়া প্রসঙ্গ নিয়ে আমরা আরো কথা বলবো, যেহেতু আন্দোলন এখনো মাঠেই রয়েছে, এখন আন্দোলন শেষ হয়নি। নিশ্চয়ই আমরা সামনে এটা নিয়ে আরো আলাপ আলোচনা করে ইন্দোনেশিয়ার ইতিহাস নিয়ে কথা বলবো, তাদের অর্থনৈতিক অবকাঠামো নিয়ে কথা বলবো, তাদের ট্যুরিজম নিয়ে কথা বলবো, তাদের দেশের মানুষের কালচার নিয়ে আমরা কথা বলবো। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমাদের এখানে যদি আপনারা কিছু জানতে চান আমাদের কমেন্টে জানান, আমরা চেষ্টা করবো সেই বিষয়ে আলাপ করার জন্য। আজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে ধন্যবাদ।